নমস্কার। ঐন্দ্রিলার গপ্প সপ্পতে আমার প্রত্যেক শ্রোতা বন্ধুকে স্বাগত। আজকে আবার চলে এসেছি আরও একটি নতুন স্বাদের গল্প নিয়ে, অন্য দিনের মতো। আজকের গল্প অবয়ব। যারা আমার চ্যানেলের নতুন শ্রোতা তাদেরকে অনুরোধ, আমার চ্যানেলটি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, যাতে আপনাদের আত্মীয় মহলে, বন্ধু মহলে এবং পরিবার মহলে ছড়িয়ে যায় আমার চ্যানেলটি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলে কমেন্ট করবেন, ভালো না লাগলে অবশ্যই জানাবেন। আর যারা আমার এই চ্যানেলকে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন, তাদের ভালো মন্দ জানিয়েছেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ। তাহলে আর দেরি না করে আজকের গল্প শুরু করি। আজকের গল্প অবয়ব। শুনতে থাকুন, সঙ্গে থাকুন। গল্প অবয়ব। নিতাই নাকি একেবারে রাতারাতি বদলে গেছে। গোটা কুবেরপুর গ্রাম জুড়ে ওকে নিয়ে এই 3টে দিনেই একটা মাত্র আলোচনা ছড়িয়ে পড়েছে। সকালবেলা পঞ্চায়েত প্রধান সাহেবের সঙ্গে দেখা পণ্ডিত মশাই মাধব ভট্টাচার্যের। প্রধান সাহেব জিজ্ঞেস করলেন, কি ব্যাপার পণ্ডিত মশাই, কী সব শুনছি? পণ্ডিত মশাইয়ের বয়স হয়েছে, ভ্রুতে লোমগুলো বিরাট বিরাট আকৃতি নিয়েছে, তাও পাক ধরে গেছে আজকাল। এই অবস্থায় তো কোঁচকালে তাকে একটা অদ্ভুত জীবের মতো দেখতে লাগে। তিনি তার সেই ভুরু টুরু কুচকে জানতে চান, কি শুনছেন বলুন তো? এই যে আমাদের নিতাই, সে নাকি বেমালুম বদলে গেছে, এটা কি সত্যি? আমার সাথে তো তার দেখা হয়নি প্রধান সাহেব, তবে আমিও তেমন একটা শুনলাম বটে। এরপর পণ্ডিত মশাইয়ের সাথে হাটের পথে দেখা গ্রামের একমাত্র উচ্চশিক্ষিত ছেলে চৌধুরীদের অনুপের। তাকে ধরল পণ্ডিত মশাই। কি গো অনুপ, কি শুনছি? আমাদের নিতাই নাকি রাতারাতি কি একটা বদলে গেছে। তুমি কি কিছু জানো? অন্য কাউকে তো জিজ্ঞাসা করতে পারি না, চাষাদের গ্রাম, কি বলতে কি বলবে। তুমি বলো দেখি, তুমি তো শিক্ষিত মানুষ, গাঁয়ের গর্ব, তুমি কিছু জানো? গ্রামের পণ্ডিত যেমন হয় হোক, বা তার পাণ্ডিত্যের দৌড় যতটুকু থাক, অনুপ সম্মান করে পণ্ডিত মশাইকে। শুধু তিনিই নন, বয়োজ্যেষ্ঠ সকলেই সম্মান পায় তার কাছ থেকে। তাই সে তার নিজের বিনয়েই পণ্ডিত মশাইকে প্রণাম করে উঠে দাঁড়াতেই পণ্ডিত যেই বললেন, জয়স্তু, তখন অনুপ উত্তর দিল, জানি মানে পণ্ডিত মশাই, দেখেছি আজ নিতাইকে, দোকান খুলে বসেছে। সত্যি এ একেবারে অন্য রকম নিতাই। কীরকম কীরকম? কারণটা যাই হোক, আমি খুব খুশি। তাই আগে শুনেছিলাম বলে নিজেই ডেকে যাচাই করলাম। কি গো নিতাই, কালী পুজো কেমন কাটলো? তা সে তো দিব্যি একেবারে শহরের কায়দায় বলল, ভালো অনুপ দাদা, এবারে বড় ভালো কেটেছে। তোমাকে একেবারে দাদা বলল? না, মানে তেমনটাই বলা উচিত, কিন্তু সেটা তো বলার মানুষ ও নয়। অনুপের থেকে সম্মতি পেয়ে আবার পণ্ডিত মশাই জানালেন,
তাহলে তো সত্যি গ্রামের মানুষ মিথ্যে কিছু বলছে না। আমাকে তো প্রধান সাহেব শুধলেন, আমি তো ঠিক কিছু বলতে পারলাম না। তা কালী পুজো ধরো গেছে গত 26-এ, আজকে 31। কি করে এমনটা হলো বলো তো? সে তো পণ্ডিত মশাই আপনারাই বলতে পারবেন, আপনাদের মতো অভিজ্ঞতা কি আমার আছে? বিনয় করে অনুপ। গ্রামের অশ্বত্থ গাছতলাটায় বসা 3 বুড়ো। বিকেল তখন 4:30 মতো বাজে। রোজই তারা বসেন এখানে। তাদের মধ্যেও একই আলোচনা। গাছের তলাটা বিড়ির ধোঁয়ায় ধুমায়িত করে দিয়ে গ্রামের যোগেন খুড়ো বলল, কি গো অপরেশদা, আমাদের নিতাই কি কোনো পড়িতে পেয়েছে, না কেউ কোনো বানটান মেরেছে? এমনটা হলো কি করে বলো তো? আমিও তাই ভাবছি। না, হয়েছে, ভালোই হয়েছে বটে, কিন্তু যা হলো তা হলো কেমন করে তা না জেনে তো পারছি না। নিতাই তার বউকে নিয়ে একেবারে হাটে যাচ্ছে দেখলাম আজ। এ তো দেখছি ধরো গিয়ে আজ থেকে বছর 7 আগে, মানে যে বছর ও মেয়েটাকে বিয়ে করে আনলো। কি দামোদর, ঠিক বলছি তো নাকি? আপনি কি আর ভুল বলবেন অপরেশদা? আপনার স্মৃতি তো এতটা নষ্ট হয়নি, আপনার বয়সও তো ততটা হয়নি দাদা। দাদার পোঁ ধরে দামোদর মাঝি। তারও বয়স প্রায় 75। একটু কেশে নিয়ে আর খ্যাঁক করে থু মেরে শেষে বলল, মানুষের পরিবর্তন কেই বা বলতে পারে। হ্যাঁ, একদিন তো মেয়েটাকে, কি যেন নাম ওর বউটার, নিতাইয়ের বউয়ের নাম মনে করার চেষ্টা করে। অবশেষে মনে পড়তে মন্তব্য করলো যোগেন খুড়ো, হ্যাঁ প্রতিমা। তা সেই প্রতিমাকে তো গোটা গ্রামের মানুষ প্রতি রাতে কান্না করতেই শুনেছে। কোনো দিন তো ঘর থেকেই বের করে দিয়েছে মেয়েটাকে। যোগেন খুড়োর কথাকে সমর্থন করে দামোদর এও বলল, এর সঙ্গে গালিগালাজ তো ছিলই। প্রধান সাহেব কতগুলো মিটিং করেছেন বলুন, কিছু করতে পেরেছেন? নিতাইকে তো কেউ চর চাপড়টাও মেরেছে। হয়েছে তাতে কিছু? তাহলে হলো কি করে? ভোজবাজিটা করলো কে? উত্তর মেলে না। বিড়ির ধোঁয়া আরও পাকিয়ে ওঠে বেচারা অসত্য গাছটাকে বেষ্টন করে। নিতাই বদলে যাওয়ায় বোধহয় এই বুড়ো অসত্য গাছটার বিরাট অপরাধ হয়ে গেছে। দুপুরে খেয়ে দিয়ে উঠে যে বয়স নির্বিশেষে গ্রামের মহিলারা ঘোষ বাড়ির দালানে বসে এ বাড়ির বউয়ের আর সে বাড়ির ছেলের আদ্যশ্রাদ্ধ করে, সাপান্ত করে, তাদের জটলাতেও নিতাই। প্রচলিত আলোচনা নয়, নিতাইয়ের বউ নাকি আবার কপালে বড় করে সিঁদুরের টিপ পড়ছে, পায়ে আলতা দিয়েছে, পাট ভাঙা শাড়ি পরেছে। এ দৃশ্য তো গ্রামের মানুষ গত বছর 5-7 ধরে দেখছে না। কে বলবে এটাও শ্বশুরের ভিটে? একটা কালো ঝুল কাপড় পরে থাকতো বেচারা, ঘর থেকেই বেরোতো না। মুখে, পিঠে, ঘাড়ের পাশে, এমনকি শরীরের নানা জায়গায় কালশিটে পড়ে গিয়েছিল। নিতাই মদ খেয়ে ফিরত বাড়িতে, প্রায় প্রতি রাতে এক নাটক। গ্রামে নিতাইয়ের বাড়ির একেবারে লাগোয়া পড়শিরা অমন কচি বউটাকে মারছে শুনে প্রথম কানে আঙুল চাপা দিয়ে থাকতো। কি করবে? কাহা তো কি একটা ব্যাপারে রোজ ও বাড়ি গিয়ে শাসানো যায়? পরিবর্তন তো কিছু নেই। পরে ধীরে ধীরে এমনটা শোনা যেন একটা অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছিল ওদের। ঘোষগিন্নি বলল, আরে তুই তো সম্বন্ধ দেখে বিয়ে করেছিস, না হয় তোর বই কালো, কিন্তু ওই চুল গোটা গ্রামে কার আছে বলো? তা কেন? প্রতিমাকে কি দেখতে মন্দ? গ্রামে অমন সুন্দরী বউ একটাও নেই, জনার্দন গিন্নি মন্তব্য করে। গ্রামের হাতুড়ে ডাক্তারের গিন্নি জানায়, আহা, গায়ে গতরেও তো প্রতিমে বেশ,
এত যে মার খেয়েছে এত কাল ধরে, চেহারাটা দেখেছো? একটু টসকেছে কি? তাহলে নিতাইয়ের সমস্যাটা কি ছিল বলো দিনি? কে জানে বলো, কে উত্তর দিতে পারবে? যাক, মেয়েটা অন্তত বেঁচেছে এবার। আরে দেখো, আর কতদিন এমনটা থাকে? বউটা তো বাঁজা, এত বছর গেল, একটাও তো কোল আলো করে এলো না। নিতাই এ গ্রামের ছেলে, বয়স তার 30 কি 32। মা নেই তার ছেলেবেলা থেকে। বাবার মৃত্যুকালে তার ছোট্ট মুদিখানাটা দিয়ে যায় ছেলেকে, আর তার বিয়েও দিয়ে যায়। মেয়ে সে নিজেই পছন্দ করে দিয়ে গেছে, নাম প্রতিমা। বাপের বাড়ি মেয়েটার এতটাই দূর যে তাদের পক্ষে নিয়মিত মেয়ের খবর নেওয়া হয় না। তাছাড়া তারা গরিব, গরিবের বেশি খবরাখবর করা তো ধৃষ্টতা। তবে প্রতিমা সুন্দরী, সুন্দরী বলতে যথেষ্ট সুন্দরী, কিন্তু তার রংটা ভালো ভাষায় বলতে গেলে চাপা, কিন্তু নিন্দুকেরা বলবে কালো। মাথায় তার এক ঢাল কালো চুল। গ্রামের প্রায় কোনো নারী শহরের রানীদের মতো না মাখে দামি দামি শ্যাম্পু, না মাখে আরও নানা নাম না জানা অত্যাধুনিক প্রসাধনী, কিন্তু তাদের চুল আর ত্বক যেন প্রকৃতি এই দূষণেও রক্ষা করে গেছে। প্রতিমা তাদের মধ্যেও ব্যতিক্রম। যেদিন সে মাথায় মেটে সাবান মাখে সেই দিন দেখার মতো। একটা দূর পর্যন্ত চুল আর বড় হতে দিতে নেই, এমন প্রাচীন সংস্কার আছে। আর তাই জন্যই সে চুল একটু একটু করে কেটে খাটো করেই রাখে। তা সত্ত্বেও সেই চুলের দুরন্তপনা সহ্য করতে হয় প্রতিমাকে। বিয়ের এতগুলো বছর কেটে গেছে, কিন্তু কোনো সন্তান হয়নি ওদের। গ্রামের মানুষ মনে করে এটাই হয়তো নিতাইয়ের হিংস্র হয়ে ওঠার কারণ, কিন্তু স্বয়ং নিতাইও জানে না খুঁতটা কার শরীরে, প্রতিমা না সে নিজে। এদেশে সন্তান না হলে, বিশেষ করে গ্রামাঞ্চলে, চোখ কান বুঝে বউয়ের দোষ দেওয়ার চল আছে। বউ বাঁজা, ওদের পরিবারে তেমনটাই হয় কি না জানে না কেউ। তবে বিয়ের বছর 2-1 যেতে না যেতেই ধীরে ধীরে সকলে টের পেয়েছে যে নিতাই মদ খেয়ে বাড়ি ফিরছে আর বউকে মারধর করছে। প্রথম প্রথম প্রতিমা গলা চেপে ধরে যন্ত্রণা সইত, যাতে বাইরের মানুষ টের না পায়। লজ্জা পেত প্রতিমা, কিন্তু কালে কালে তা গেছে। আর্তনাদ মুখ দিয়ে বেরিয়েই আসে, মানুষ জানতে শুরু করে। কিন্তু সেই নিতাই আজ দিন দিনে কেমন যেন চুপচাপ, মাথা নিচু করে বাড়ি ফেরে, মাথা নিচু করেই বাড়ি থেকে বেরোয়। ওকে যেন চেনাই যায় না, যেমনটা চেনা যেত না ওর প্রথম দিকে মদ্যপ চেহারাটা। এমনকি গতকাল তো বউকে নিয়ে হাটে গিয়েছিল পর্যন্ত, অনেকে দেখেছে। কিন্তু এই পরিবর্তন সাধন হলো কি করে কেউ জানে না, জানে শুধু প্রতিমা আর দুর্গা মন্দিরের গুণিন বুড়ি। তারা যে জানে তাও কেউ জানে না। এটা তো জিজ্ঞেস করা যায় না, হ্যাঁ গো বউ, তোমার স্বামী এমনটা বদলে গেল কি করে? দুর্গা মন্দিরের গুণিন বুড়ি সারা বছর এই নিস্তরঙ্গ অশিক্ষিত গ্রামকে প্রতারণা করে খায়। জল পড়া, তেল পড়া, বাটি চালান, ঘর চালান, এসব করে নিজের একার ক্ষুণ্ণিবৃত্তি করে। কোনোদিন তার মনে গ্রামের কারোর জন্য মঙ্গল চিন্তা এসেছে কিনা জানে না কেউ, তবে তাকে ঠগ বলবে কার সাধ্য? সে গোটা গ্রামের রক্ষাকর্ত্রী। মন্ত্রতন্ত্র, ঝাড়ফুঁক যে কি মারাত্মক কাজ করে তা জানে গ্রামের মানুষ, বিশেষত
মহিলা সমাজ। সেই গুণিন বুড়ি দিয়েছে এই মোক্ষম দাওয়াই। প্রথমটা তো দাওয়াইটা শোনা মাত্র কেঁপে উঠেছে প্রতিমা। এ মা, লজ্জা করে না? এটা কি করা যায় নাকি? ও কি কখনো এসব করেছে? তাছাড়া যারা যাত্রাপালাতে একটু আধটু পাঠ করেছে তারা পারলেও প্রতিমা পারবে কি করে? ও বলেও ছিল, না না, আমি পারবো না, এসব কি করা যায় নাকি? আমার কল্যাণ অকল্যাণের ভয় আছে না। কিসের অকল্যাণ? তো স্বামীর কল্যাণ থেকে বড় কি আছে রে বেটি? এই যে সে প্রত্যেক রাতে ধেনো খেয়ে বাড়ি ফেরে, এতে তুই তোর কোন কল্যাণ করছিস? সবাই কি পারে মা? স্বামীর জন্য প্রাণ দিল সতী, যমের সাথে যুদ্ধ করলো সাবিত্রী, আর মরা স্বামীকে ফিরিয়ে আনলো। আর তুই এটুকু পারবি না? এরপর তো ওর লিভারটা পচে যাবে রে, তখন কার আশ্রয় পাবি? আর তুই কি সারা জীবন শুধু পড়ে পড়ে মারই খাবি? সারা গায়ে তো তোর কালশিটে পড়ে গেছে রে। তুই কি স্ত্রী রে? মনটাকে শক্ত কর। মা, স্বামী হয়েও তো সে পুরুষ মানুষ, তার সামনে এমন ধারা কি পারা যায়? গুণিন বুড়ি চাপা ধমক দেয় প্রতিমাকে। তোর বিয়ের পর সেই প্রথম রাত্রিরের কথা মনে কর। তুই কি জীবনে এভাবে কোনো পুরুষ মানুষের পাশে শুয়েছিলি? পেরেছিস তো? কি করছিস ভাবিস না, কেন করছিস সেটা ভাব, তাহলেই পারবি। তোর এছাড়া মুক্তি নেই। সেদিন ভূতের মতো বাড়ি ফিরে এসেছিল প্রতিমা। মনের মধ্যে একটা দোদুল্যমানতা। আমি পারবো তো, এ তো সোজা কথা নয়। কঠিন পরীক্ষায় ফেলেছে তাকে গুণিন বুড়ি। প্রতিমাকে সংকোচ করতে দেখে গুণিন বুড়ি অভিযোগ করে বলেছে, তুই কি মনে করিস একজন পুরুষ তোকে মন্ত্র পড়ে বিয়ে করে এনেছে বলেই তুই অমনি তার বউ হয়ে গেলি? অত সোজা নয়। স্ত্রী ধর্ম পালন করতে হয়, তবেই তো তোর অধিকার জন্মাবে স্বামীর ওপর। তাহা নয় তো তুই শুধুই তার বেবুষ্য হয়ে থাকবি, আর সে তোর ভাতার হয়ে থাকবে। সেটাই কি তুই চাস? তাতে তো শুধু তোর স্বামীর বিরুদ্ধে অভিযোগ করলে হবে না, মহাকাল প্রশ্ন করবে, তুই কি করেছিস তোর স্বামীর জন্য, কতটুকু করেছিস? স্ত্রী ধর্ম তো সোজা কথা নয় রে প্রতিমে। প্রতিমা খুবই ঈশ্বর ভক্ত মেয়ে। বাংলার একটি হিন্দু পরিবারে শিক্ষিতা অশিক্ষিতা নির্বিশেষে নারীরা যেমন হয়ে থাকে ঠিক তেমনই প্রতিমা। প্রতিমা সারা দিন দেবতার পুজোতে আর উপবাসেই কাটে। তার প্রতিটা সপ্তাহের তিথি, লগ্ন, গ্রহ, নক্ষত্র একেবারে কণ্ঠস্থ। সারা দিনই সে একটা পঞ্জিকা হাতে নিয়ে ঘোরে। পঞ্জিকার যাবতীয় বিধিনিষেধ তার নখদর্পণে। এই পঞ্জিকাটাই যেন প্রতিমার রবীন্দ্র সাহিত্য বা অমূল্য কোনো গ্রন্থ। সারাক্ষণ তাই পড়ছে আর মেনে চলেছে বিধান। আসলে মানুষ যত সংকটের মধ্যে পড়ে ততই সে দেবতার প্রতি ঝুঁকে পড়ে, পূজার্চনা করে, উপবাস করে, আর নিজেকে আরও আরও দুর্বল করে। প্রতি রাতে নিতাইয়ের হাতে মার খেতে শুরু করলে প্রতিমা আরও দেবতায় আসক্তা হয়। এবার ও যখন দুর্গাপুজোয় অষ্টমীতে দুর্গা মন্দিরে অঞ্জলি দিতে এসেছিল, তখন এই গুণিন বুড়ি ধরে ওকে। ওকে চেনে এই গুণিন বুড়ি, কিন্তু কখনোই এমনতর কোনো কথা বলেনি। অথচ আজ ওকে ধরে ডেকে নিয়ে যায় তার নিজের ঘরে। এই দুর্গা মন্দিরেই থাকে গুণিন বুড়ি। মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে তার জন্য একটা কুঠুরি দেওয়া আছে। অন্ধকার সেই কুঠুরির মধ্যে প্রতিমাকে বসিয়ে লাল লাল চোখ পাকিয়ে গুণিন বুড়ি বসেছে ওর সামনে। প্রতিমার পান ফাঁকি ভয়ে এই ওড়ে তো সেই ওড়ে। জায়গাটাই কেমন যেন অন্ধকার, রহস্যময়। রহস্যময় গুণিন বুড়ির কণ্ঠ। তুই প্রতি বছর দেবীমার কাছে অঞ্জলি দিতে আসিস, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী সব তিথিতেই আসিস। কি বলিস দেবীমাকে? কি চাস? মা কালিকার কাছেও তুই অঞ্জলি দিস। কেন রে মেয়ে? অঞ্জলি যদি দিবি
তবে স্বামীর কাছে মার খাস কেন? মা কি তোকে পড়ে পড়ে মার খেতে বলেছে? আমি তো তা আগে জানতাম না। তোর সাথে যারা আসে আমাকে তারাই বলেছে তোর দুঃখের কথা। তুই দুর্বল, কিন্তু তুই মা কালিকা, দেবী চণ্ডিকা সকলের কাছে পুজো দিস কেন? দেবী মাকে অপমান করতে তোর বাঁধে না? আমি অপমান করি না, আমি পবিত্র মনে শুদ্ধ বস্ত্রে পুজো দিই মার। ওইটুকুতে কি হবে? তুই দেবী মায়ের কাছে পুজো করিস আর নিজে জানোয়ারের মতো স্বামীকে ভয় করিস, এতে মায়ের অসম্মান হবে না? তুই পুজো দিস কেন? মা তোর পুজো নেয় না রে পাগলি, তোর পুজো মাটিতেই গড়াগড়ি খায়। মহা সমস্যায় পড়ে প্রতিমা। মনে মনে ভাবে, তাহলে এতদিন ধরে যে পুজো সে দিয়ে এসেছে তা মাটিতে গড়াগড়ি দিয়েছে। তাই এর একটা উপায় চাই বলেই গুণিন বুড়িকে বলে, আমাকে মা তুমি কি করতে বলো? আমি কি বলবো রে বেটি? মার মূর্তি দেখিস না? তার করাল দৃষ্টি দেখিস না? তার লোল জিভ দেখতে পাস না? তাকিয়ে দেখিস মাকে কি এমন দুর্বল মনে হয়? মা কি অসুরের অন্যায়কে মেনে নিয়েছিল? তুই কালী পুজোর ঘোর অমাবস্যার দিন সকালে আমার কাছে আসবি, আমি তোকে মন্ত্রগুপ্তি দেব, তাতেই তোর মুক্তি। কিন্তু খবরদার, এ মন্ত্র কিন্তু অন্য কাউকে বলা মানা। কালী পুজোর দিন সকালে তাকে মন্ত্র দিয়েছে গুণিন বুড়ি। ফেরার পথে প্রতিমা রাস্তা থেকে পুড়িয়ে ফেলা গোটা কুড়ি তুবড়ির খোল পড়ে থাকতে দেখে যত্নে তুলে নিচ্ছিল। গ্রামের কামার বউ সেটা দেখে ফেলেছে, অমনি ধরেছে, কি গো বউ, ওতে কি হবে? উত্তর না দিয়ে চুপচাপ সরে পড়েছে প্রতিমা। এগুলোই তো তার ব্রহ্মাস্ত্র, বরুণাস্ত্র আর আরও নানা অস্ত্র। আজকে তো তার এইসব চাই। কালী পুজোর দিন রাত 11টা। সেদিন অন্ধকার আরও অন্ধকার হয়ে আসছিল। কালী পুজোর অমাবস্যা সাধারণ নৈশ অমাবস্যার মতো নয়। একটা ভারী কালো চাদর যেন গায়ে জড়িয়ে এই রাতটা দাঁড়িয়ে থাকে। গ্রামগুলোর মাঠে ঘাটে হাটে বাজারে মন্দিরে কোথায় নয়, সর্বত্র চাপচাপ অন্ধকার। লোকে বলে এই সময় বেশি রাতে পথে এসে নামে ডাকিনী যোগিনী। নিতাইদের বাড়িটাও একটা অন্ধকারের চাদর গায়ে দিয়ে কোনো এক অজানা ঘটনার আশঙ্কায় চুপ করে দাঁড়িয়েছিল। নিতাই তার মুদিখানা কাম মনোহারি দোকান চালাতো বটে, কিন্তু সে ছিল কালীভক্ত। আজ সে বিশেষ কারণ বাড়ির পাত্রে চুমুক মেরে যায় পুজো দিতে। এমনটাই করে থাকে প্রতি কালী পুজোয়। আজকের দিনে দোকানে একটু আতশবাজিটাজি বিক্রি হয়, তাতে 2 পয়সা বেশি আসে, তাই একটু দেরি করেই ফেরে বাড়িতে। কিন্তু আজ ঘরের সামনে এসে দেখে ঘরের দরজা বন্ধ। সারা বাড়িতে প্রতিমা আলো জ্বালেনি। নিতাই গলায় মদ ঢেলে এসেছে আগে থেকেই। এটা আজ রাতের পান ভূমিকা। এরপর সারা রাত পুজো দেখবে আর মদ খাবে, মাঝে মাঝে চেঁচাবে জয় কালী বলে। তাই নেশার ঘরে এমনটা দেখে মাথাটায় তার আগুন লেগে যায়। আজকে পুজোর দিন আর প্রতিমা বাড়িতে নেই নাকি? আছে তো, আলো জ্বালেনি কেন? আজ ওর কপালে আছে। আসলে প্রতিমাকে মারধর করতে চায় না নিতাই, মন থেকে চায় না। কিন্তু পেটে একবার মদ পড়লে মেজাজ যে ঠিক থাকে না। এই সময় যদি এই নিয়ে বা ঘরের এটা ওটা নানা সমস্যা নিয়ে বউ কিছু বলে, তবে তো মাথায় আগুন জ্বলে, ব্যাস মারধর শুরু হয়ে যায়। কতবার ভেবেছে আর মদ নয়, কিন্তু 9টা বাজলেই শরীরের মধ্যে কেমন যেন করতে থাকে, আর একটা পশু হয়ে ওঠেনি। তাই এসবও নিজেই জানি। এইসব ভাবতে ভাবতে এবার দরজায় ঘা মারেনি। তাই 1 বার 2 বার 3 বার, না
খুলছে না তো। দরজা খোলা না বন্ধ, অন্ধকারে ঠিকঠাক ঠাহর করাও যাচ্ছে না। হাত দিয়ে ছুঁয়ে দেখল, না, দরজা তো বাইরে থেকে তালা টালা কিছু মারা নেই। তাহলে ভেতরেই আছে শালি। এত ঘুম কিসের মাগির? সন্ধেবাতি দেওয়া নেই, মঙ্গলামঙ্গল বলে কিছু নেই। আজ তুই মরেছিস। এবারে বেশ জোরে জোরে আঘাত করে দরজায়। হঠাৎ আস্তে দরজাটা খুলে যায়, কিন্তু তাও ঘরে আলো জ্বলেনি, খুটখুটে অন্ধকার। অবাক হয় নিতাই, কিন্তু কেন জানি মনের মধ্যে একটা আতঙ্ক কাজ করতে শুরু করে নিতাইয়ের। এমনটা তো এই প্রথম না। কালী পুজোর এমন আধারে এমনতর ভয় হয় শুনেছে নিতাই। তার উপরে গোটা বাড়িটা অন্ধকার। ব্যাপারখানা কি? দরজাখানা খুললেও কাউকে দেখা গেল না। অন্ধকারে দৃষ্টি মোটামুটি সয়ে গেলে নেশাগ্রস্ত চোখে একটা নারী মূর্তির অবয়ব দেখতে পায় নিতাই। কিন্তু এটা তো প্রতিমা নয়। মনের ভয় তাড়াতে আর প্রতিমাকে ভয় দেখিয়ে দিতে একবার বজ্রগম্ভীর কণ্ঠস্বরে বলে ওঠে, ঘর অন্ধকার করে কোন রাজকার্য করছিস রে? আলো জ্বাল, ভেতরে আয়। একটা নারী কণ্ঠ শুনতে পেল নিতাই। বুঝতে পারল না এটা কার গলা। কঠোর, কঠিন, গমগমে, অনেকটা দৈব বাণীর মতো। না, এ তো তার বউয়ের গলা নয়। কেমন যেন ভারী ভারী, আদেশ করছে। এটা ওর বউ প্রতিমা তো নয়। কিন্তু সে ভেতরে আয় বলার সাহস পাবে কোথা থেকে? এইসব ভাবনা গেড়ে বসল নিতাইয়ের মাথায়। কেন জানি সারা গায়ে একটা শিরশিরে ভাব অনুভব করলো ও। তারপর যন্ত্রের মতো ভেতরে ঢুকলো। হঠাৎ ফস করে দেশলাই জ্বলে উঠল। জ্বলে উঠল একটা বড় প্রদীপ, সর্ষের তেলে টাপুটুপু। আর সেই আলোয় যা দেখল নিতাই, তাতে তার মদের নেশা তো ছুটে যাওয়ার কথা বটেই। প্রায় অজ্ঞান হয়ে পড়ার মতো অবস্থা হলো ওর। প্রদীপ জ্বেলেছেন স্বয়ং কালিকা। সেই লোল জিভ, সেই জিভে চেপে রাখা সাদা ঝকঝকে গোটা ছয়েক দাঁতের শাড়ি, সেই এক মাথা মেঘের মতো ফুসে ওঠা চুল, চোখের কোল জুড়ে একটা লাল রেখা আর একটা সাদা রেখা চোখ দুটোকে আরো ভয়ঙ্কর করেছে। আরে, এ তো প্রতিমা। কিন্তু এমন কেন? কোথায় ওর সেই ভীতু ভীতু নরম দৃষ্টি? প্রতিমার চোখ দুটো জ্বলছে আগুনের ভাঁটার মতো। কিন্তু পরিষ্কার দেখল নিতাই যে এই কালী প্রতিমার হাত আছে দুটোই, চারটে নয়। হ্যাঁ, এ তো প্রতিমাই। কিন্তু এমন ভয়ঙ্কর সেজেছে কেন? এক ঢাল কালো চুলের কিছু অংশ এসে পড়েছে প্রতিমার বুকে, তাতে ওর বুকের একটা অংশ অল্প ঢেকেওছে। কিন্তু দেখা যাচ্ছে ওর সুগঠিত স্তনের কোনো কোনো অংশ। ওর গায়ে কোনো ব্লাউজ ফাউজ নেই, সেখানে ঝুলছে মুন্ডমালা। কোথা থেকে এলো এই মুন্ডমালা? এটা কি হলো? কিন্তু যেটা নিতাইকে একেবারে কাট করে দিল সেটা হলো প্রতিমার শরীরটা। প্রতিমা জ্বলন্ত প্রদীপ নিয়ে ঘরের দিকে ফিরে চলেছে নীরবে। আর পরিষ্কার নিতাই দেখল যে প্রতিমা একেবারে দিগম্বরী, সম্পূর্ণ উলঙ্গ। সন্তান না হওয়ার জন্য বিয়ের 7 বছর পরেও ওর শরীরটা একটুও ভাঙেনি। এমন শরীর দেখতে সুন্দর হয়, কিন্তু এ তো ভয়ঙ্কর লাগছে। এ যে একেবারে সাক্ষাৎ কালিকা। ঘরের মধ্যে মুন্ডমালিনী। সর্বনাশ! এমনিতেই প্রতিমা কালো, কিন্তু আজ যেন ওর গায়ের রং আরও কালো লাগছে, বাইরের অমাবস্যার মতো ঘোর কালো। প্রতিমার চোখ মুখ বেশ সুন্দর বটে, কিন্তু আজ তা যেন হিংস্র, ক্ষুধার্ত আর রক্তলোলুপ লাগছে, যেন নিতাইয়ের রক্ত খাবে বলে তৃষ্ণার্ত। কিন্তু ওর গায়ের কালো রং
যেন এই স্বল্প আলোয় আরও কালো হয়ে নিতাইয়ের ঘরটাকে রহস্যময় করে তুলেছে। মনে মনে ভাবে নিতাই, তাহলে কি প্রতিমার ওপর ওর আরাধ্যা দেবী কালিকা স্বয়ং ভর করেছেন? সর্বনাশ, একটাই তো ঘর নিতাইয়ের, আরও একটা আছে, তা সেটা তো একেবারে ছোট্ট, তাই সেটা প্রতিমার ঠাকুর ঘর। তার মানে রাত্রিবাসের এই একটাই তো ঘর। এখানে একজন ভরে পড়া মহিলার সাথে রাত কাটানো সে তো মহা সমস্যার বিষয়। যদিও ও তো বেরিয়ে যাবে একটু পরেই, এটা ভেবে একটু শান্তি পায়নি। তাই প্রতিমা কোনো অস্বাভাবিক আচরণ কিন্তু করছে না, শুধু নিতাইকে যখন কোনো আদেশ করছে সোজা তুই তোকারি করছে। কিন্তু নিতাই যে কালী পুজোতে মন্দিরে যায় তাও আজ যেতে দিল না প্রতিমা। নিতাই চুপচাপ বেরিয়ে যাওয়ার উদ্যোগ করতেই গায়ের রক্ত হিম করা শব্দে বলল, কোথায় যাচ্ছিস? মন্দিরে? আমি তো ঘরেই আছি রে। তোর মন্দিরে কি কাজ? একদম বাইরে বেরোবি না, তোর সর্বনাশ হবে। শেষের কথাটা এত জোরে বলল যে নিতাইয়ের আর সাধ্য হলো না সে আদেশ অগ্রাহ্য করা। এ তো অন্য প্রতিমা। একটা জিনিস অবাক হয়ে দেখল নিতাই, প্রতিমা যে ঘরে এভাবে কোনো কাপড় না পরে ঘুরে বেড়াচ্ছে তাতে যেন ওর কোনো ভ্রুক্ষেপ নেই। অবশ্য থাকবেই বা কী করে, ও তো এখন প্রতিমা নেই। দেবী নিতাইকে আদেশ করা ছাড়া আর কোনো কথা বলছেন না। তাই বাধ্য হয়ে প্রতিমা ঠাকুর ঘরে গেলে ঘরের জানলাগুলো কাপড় দিয়ে ঢেকে দিল নিতাই নিজে। যদি কেউ ডাকতে ফাকতে আসে, ঘরে ঘুরছে